যেই টার্মে ইসরায়েল খেলে, যেই টার্মে আমেরিকা খেলে, সেই একই টার্মে কিন্তু ইরান খেলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ ইসরায়েলের মন্ত্রী পরিষদ, সাধারণ মানুষ সবাই কিন্তু গর্তে আছে, বাংকারে আছে। আমেরিকা যে আধিপত্য বিস্তার করে রেখেছিল মধ্যপ্রাচ্যে, সেই আধিপত্যগুলোকে ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকা বা ইসরায়েলকে কেউ টাচ করতে পারবে না, এই যে একটা ন্যারেটিভ ছিল, সেটাকে কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে ইরান। যে যদি আগ্রাসী শক্তি ইরানে প্রবেশ করে, আমরা 1 লক্ষ কবর প্রস্তুত রেখেছি, আসামাত্র তাদেরকে এখানে আপ্যায়ন করে দাফন করা হবে। যেই কুর্দিশরা 5-6 হাজার সৈন্য রেডি করছে বলছে, তাদেরকে হজম করা ইরানের বিপ্লবরক্ষী বাহিনীর জন্য খুব বেশি সময়ের ব্যাপার না। ইরান নিজেদের শক্তিতেই এখনো বলীয়ান হয়ে আহ, এখন পর্যন্ত টিকে আছে। কতটা পারবে বলে মনে করেন, যদি ইতিহাসের আহ, ঐতিহাসিক যে আহ, উচ্চারণ করেছে শব্দটি আজকে আমেরিকা, যে ইতিহাসের সবচেয়ে বেশি জঘন্যতম বোমা বর্ষণ হবে ইরানের মাটিতে, এটিকে আসলে কতটা টলর করতে পারবে ইরান, এবং কতটুকু হয়েছে বলে মনে করেন? দেখুন, এখন পর্যন্ত আমেরিকা একটা সুপার পাওয়ার দেশ, কিন্তু আমেরিকা সুপার পাওয়ার হলেও আমেরিকার যেই শক্তি, সেই শক্তি আসলে সব জায়গায় কাজে দেয়নি। আমেরিকা প্রচুর বোম্বিং করেছে আফগানিস্তানে। আফগানিস্তানকে কি পরাজিত করতে পেরেছে? পদানত করতে পেরেছে? পারেনি। আমেরিকা প্রচুর বোম্বিং করেছে ইরাকে, সেখানেও আমেরিকা সফল হয়নি। আজকে ইরান যেভাবে এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে একা, একটা পরাশক্তির সাথে, এবং আমেরিকা শুধু নয়, তার মিত্ররা এবং আমেরিকার অর্থনীতিকে যেই হুমকির মুখে ইরান ফেলে দিয়েছে, সেটা বড়ই আশ্চর্যের বিষয়। এই মুহূর্তে একটা স্থল যুদ্ধ শুরু হয়েছে। সেই স্থল যুদ্ধটা চলছে লেবাননে, ইসরায়েলের সীমান্তে। আমেরিকা মনে করছে তারা হামলা করছে ইরানে, কিন্তু ইরান যুদ্ধটাকে ইসরায়েলের কাছাকাছি নিয়ে গিয়েছে। আজকে কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে তাদের 2টি এলাকা খালি করে দেওয়ার জন্য। অর্থাৎ যেই টার্মে ইসরায়েল খেলে, যেই টার্মে আমেরিকা খেলে, সেই একই টার্মে কিন্তু ইরান খেলা শুরু করেছে। ইরানের পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ ইসরায়েলের মন্ত্রী পরিষদ, সাধারণ মানুষ সবাই কিন্তু গর্তে আছে, বাংকারে আছে। কেউ স্বাভাবিক জীবনযাপনে যেতে পারছে না। এবং গত 7 দিন ধরে ইরানে বোমা হামলা করেও ইরানের মিসাইল হামলা কি থামাতে পেরেছে? পারেনি। বরং ঐতিহাসিকভাবে গত 50 বছর ধরে ইরান প্রায় 27টি আমেরিকার সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে, আমেরিকার আর্লি ওয়ার্নিং রাডারগুলোকে ধ্বংস করেছে, এবং গতকাল আমিরাতে আমেরিকার পেট্রিয়ট মিসাইল ধ্বংস করেছে। এখন এত বছর ধরে আরব রাজা বাদশাদেরকে আমেরিকা যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল, আমেরিকা তাদের সিকিউরিটি দিচ্ছে, এখন আমেরিকার শব্দটাই একটা অনিরাপদ বিষয়। যেখানে আমেরিকান যেখানে আমেরিকান অ্যাসেট, সেখানেই কিন্তু স্ট্রাইক হচ্ছে, হামলা হচ্ছে। এখন কেউ কিন্তু আমেরিকানদের তাদের ঘরেও জায়গা দিবে না মধ্যপ্রাচ্যে, কারণ একজন আমেরিকান সিভিলিয়ান হোক, মিলিটারি পার্সোনাল হোক, সে থাকা মানেই সেই জায়গাটি অনিরাপদ। এবং আমেরিকা বা ইসরায়েলকে কেউ টাচ করতে পারবে না, এই যে একটা ন্যারেটিভ ছিল, সেটাকে কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে ইরান। ইরান তার সীমিত শক্তি দিয়ে এই পরাশক্তিকে যেভাবে রুখে দাঁড়াচ্ছে, সেটা শুধু আজকে নয়, আগামী 50 বছর মুক্ত পৃথিবীকে একটা আলো দেখাবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত কতটা মানে ইয়ে করতে পারছে বলে মনে করেন, যে বড় বড় হুঙ্কার দেওয়া হচ্ছে এবং সামনের দিকে তো আরো শক্তি যোগাবে, পশ্চিমা দেশগুলিও একসাথে হবার চেষ্টা করবে, এটিকে আসলে শেষ পর্যন্ত নেয়ার মতো সেই শক্তি কতটুকু? কুর্দিরাও এখন প্রস্তুতি নিচ্ছে, যতটুকু জানি যে ইরানিয়ান কুর্দি যারা ইরাকে রয়েছে তারাও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা সলাপরামর্শ করছে, এবং স্থল পথে যুদ্ধ করবার জন্য তারা অলমোস্ট মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এগুলিকে মোকাবেলা করবার সেই শক্তি কতটুকু আছে? দেখুন, এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমেরিকার সিবিএস নিউজের সাংবাদিক, আহ, পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বলেছেন যে আমেরিকা কিন্তু স্থল অভিযান করতে যাচ্ছে, আপনারা কি ভীত? আব্বাস আরাকচি বলেছেন যে আসেন, আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি। আমি এখানে মনে করিয়ে দিতে চাই, ইরানের সাবেক এবং জনপ্রিয় প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছিল যে ওই সময় এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, যে যদি আগ্রাসী শক্তি ইরানে প্রবেশ করে, আমরা 1 লক্ষ কবর প্রস্তুত রেখেছি, আসামাত্র তাদেরকে এখানে আপ্যায়ন করে দাফন করা হবে, এরা কেউ ফেরত যেতে পারবে না। ইরান হলো সেই ভূখণ্ড যেখানে কেউ প্রবেশ করেছে, কিন্তু কোনো আগ্রাসী শক্তি ফেরত যেতে পারেনি।
এখন ইরানের প্রস্তুতি কতটুকু, আমরা যদি কুর্দিশ সেনাদের কথা বলি, আমেরিকা আমেরিকান সৈন্য এবং ইরানি সৈন্যদের মনোবলের দিকটা দেখতে হবে। ইরানে যারা মিলিটারি, ইরানের দুইটা মিলিটারি আছে, একটা রেগুলার মিলিটারি আর একটা বিপ্লবরক্ষী বাহিনী, এবং দুইটা মিলিটারি কিন্তু বিপ্লবের পরে একটা ইসলামিক চেতনায় উজ্জীবিত। তারা জানে যে এই পথে হয় গাজী হবে নতুবা শহীদ হবে, এবং তারা মাতৃভূমির জন্য লড়ছে। এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো নিউজ নেই যে ইরানের মিলিটারি থেকে কেউ পালিয়েছে, কেউ র্যাঙ্ক ত্যাগ করেছে, যেটা আমরা সাদ্দাম হোসেনের সময় দেখেছি। তার রিপাবলিকান গার্ড থেকে অনেক অফিসার কিন্তু বিট্রে করে আমেরিকায় চলে গিয়েছিল। কিন্তু ইরানিরা প্রচন্ড রকম হাই মোরালে আছে, মনোবল শক্ত আছে। অন্যদিকে আমেরিকান সৈন্যরা কিন্তু মারের উপরে আছে, তাদের পায়ের নিচে মধ্যপ্রাচ্যে এখন কোনো মাটি নেই। তারা তাদের বেসগুলোতে থাকতে পারেনি, সেখান থেকে পালিয়ে তারা তাদের দূতাবাসে গিয়েছে, সেখানে থাকতে পারেনি, হোটেলে গিয়েছে, সেখানে থাকতে পারেনি। হুম। এবং বিশ্বের ইতিহাসে আউটসোর্সিং করে কোনো দেশ মিলিটারি দিয়ে কোনো দেশ জয় করেছে বা দখল করেছে সেটা ইতিহাসে নেই। আউটসোর্সিং করে আপনি অন্য কাউকে দিয়ে আপনি অফিসিয়াল কাজ করাতে পারেন, কিন্তু যুদ্ধ করাতে পারবেন না। যেই কুর্দিশরা 5-6 হাজার সৈন্য রেডি করছে বলছে, তাদেরকে হজম করা ইরানের বিপ্লবরক্ষী বাহিনীর জন্য খুব বেশি সময়ের ব্যাপার না। এবং কুর্দিশরা একটা পরাজিত শক্তি, এরা তুরস্কের ভেতরে পরাজিত হয়েছে, তুরস্ক থেকে মার খেয়ে এরা সিরিয়াতে গিয়েছে, সিরিয়া থেকে পরাজিত হয়ে এরা এখন এসেছে ইরাকে। এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট পুতিনের অ্যাডভাইজার আলেকজান্ডার দুগিন একটা কথা বলেছেন যে দিস কুর্দিশ আর পুর, বলেছেন যে এই কুর্দিশরা কতবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে ব্রিটিশদের কাছ থেকে, আমেরিকানদের কাছ থেকে। তাদেরকে সবাই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখায়, ব্যবহার করে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। এই কিছুদিন আগে সিরিয়াতে তাদের মাথার উপর থেকে ছাতা সরিয়ে নিয়েছে আমেরিকা, চোখের সামনে কুর্দিশ রাষ্ট্রের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারা সিরিয়াতে পারেনি, তুরস্কে পারেনি, এখন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে ইরানের ভূখণ্ডে তাদেরকে একটা রাষ্ট্র বানিয়ে দেবে। ইরানি মানুষ যে পারস্য জাতীয়তাবাদ এবং ইরানি জাতীয়তাবাদে উজ্জীবিত, আমার মনে হয় যে কুর্দিশরা ইরানে ঢুকলে তাদের মানে কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এবং ইরান কিন্তু ইতিমধ্যে কুর্দিশরা ইরানে ঢুকার আগে ইরাকে ঢুকেই কুর্দিশদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে। কুর্দিশ অধ্যুষিত ইরান এরবিল, ইরান ইরান কি সুলাইমানিয়া। ইরান কি ইরাকে ঢুকেছে? ইরান দুইটি উপায়ে কুর্দিশদেরকে দমন করছে। এক নম্বর হলো ইরানের ভেতরে থাকা যেই কুর্দিশ সশস্ত্র গ্রুপগুলো ইরাকের উত্তরাঞ্চলে, যেটা কুর্দিশ রিজিওনাল গভর্নমেন্ট সেই এলাকায় নিরাপত্তায় ছিল, সেই জায়গায় তারা ড্রোন হামলা, মিসাইল হামলা, সেখানের এরবিলের আমেরিকান বেজে হামলা করা, সেটা যেমন করেছে। ইরাকের ভেতরে কিন্তু অনেকগুলো কুর্দিশ শিয়া মিলিশিয়া গ্রুপ আছে, সেই গ্রুপগুলো গতকাল রাতেও এরবিলে তারা ভয়াবহ হামলা চালিয়েছে। এরবিল, সুলাইমানিয়া, ডাহুক যেই শহরগুলো আছে, সেখানে স্থানীয় শিয়া মিলিশিয়ারা কিন্তু কুর্দিশ ফাইটারদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে গিয়েছে। অর্থাৎ তাদেরকে ইরাকের ভেতরেই সাইজ করে ফেলছে, ইরান পর্যন্ত প্রবেশ করার সুযোগ দিচ্ছে না ইরান। এবং ইরান সেখানে থাকা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা যদি এই কুর্দিশদেরকে অ্যালাউ করো ইরানে প্রবেশ করার জন্য, আমরা তোমাদের সরকারকে ধূলিসাৎ করে দেব। এখন কুর্দিশরা খুব প্রেসারে আছে সেখানে, যারা সরকারে আছে, আহ, জালাল তালাবানির ছেলে বাফেল তালাবানি এবং বারজানি পরিবার, তারা বলছে যে আমরা আসলে দুটি শক্তির মাঝামাঝি আমরা ব্রিজ হতে চাই, আমরা ব্যাটেল ফিল্ড হতে চাই না। জি। এখানে যে আমাদের যারা ইসলাম ধর্মের অনুসারী যারা তাদের মধ্যে কিছু কিছু বিভক্তি রয়েছে, সেই বিভক্তিগুলি আসলে ইরান আর পশ্চিমা দেশগুলির এই বর্তমান বিদ্যমান যুদ্ধের প্রশ্নে, আপনি টার্কিতে আছেন, টার্কির মানুষের দৃষ্টিভঙ্গি কি, এবং এখানে আপনার বিশ্লেষণ, আপনার মূল্যায়নটা কি এই জায়গাটাতে? এখানে আসলে কতটা ধর্মীয় ভাবে দেখবার সুযোগ রয়েছে আর কতটা এখানে দখলদারিত্বের বিষয়টা আছে? এবং আমরা দেখি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির সাথে এখন পর্যন্ত আহ মোটামুটি শত্রুতা অবস্থাতে রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কাতার, দুবাই টুবাই সেখানে বিভিন্ন পেজে আঘাত করছে ইরান। এগুলি নিয়েও ইরানকে কিন্তু দোষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব ব্যাপারে আপনার সর্বশেষ মূল্যায়ন কি করবেন? আমি সর্বশেষ সংবাদটা বলি, সেটা হলো আজকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিন্তু বলেছেন যে আমরা আমাদের কোনো প্রতিবেশীর উপর আর আঘাত করব না। এবং তিনি বলেছেন যে আমরা এতদিন ধরে যেই হামলাগুলো করেছি, আমাদের টার্গেট কোনো প্রতিবেশী দেশ ছিল না, আমাদের টার্গেট ছিল সেই প্রতিবেশী দেশে থাকা আমেরিকান ঘাঁটিগুলো, যেখান থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে অথবা আক্রমণ হয়েছে।
সুতরাং আরব রাষ্ট্রগুলো তারা ইরানের সাথে শিয়া সুন্নি কিংবা রিজিওনাল রাইভালরি যত ধরনের উম, মতবিরোধ থাকুক, কোনো একটা আরব রাষ্ট্র কিন্তু পাবলিকলি বলেনি যে ইরানে হামলা হওয়া উচিত, অথবা ইরানের হামলার সাথে আমরা সাপোর্ট করি বা আমরা ইরানের হামলায় যোগ দিব। কারণ তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব সবাই মনে করছে ইরানে হামলা হলে সেটা এই অঞ্চলের রিজিওনাল স্টেবিলিটি নষ্ট করে দিবে। এবং বিশেষ করে তিনটি রিজিওনাল পাওয়ারফুল কান্ট্রি, টার্কি, সৌদি আরব এবং কাতার, যুদ্ধের আগ পর্যন্ত চেষ্টা করেছে, আমেরিকার সাথে লবিং করেছে যুদ্ধটা ঠেকানোর জন্য, কারণ এতে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং হয়েছেও তাই। এই ভবিষ্যৎবাণীটা পুরোপুরি বাস্তব হয়েছে। আজকে কিন্তু শুধু ইরান আক্রান্ত হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার। কাতারের এলএনজি সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, সৌদি আরবের তেল উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, এই অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গায় তুরস্ক সব সময় বলেছে তাদের পজিশন, তারা এই অঞ্চলে নতুন কোনো আগ্রাসন দেখতে চায় না এবং নতুন কোনো সহিংসতা দেখতে চায় না। তুরস্কের প্রেসিডেন্ট বারবার এই পরিস্থিতিটাকে ডিএসকেলেশন করার জন্য, যুদ্ধটা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, সৌদি, কাতার, আমিরাত, এই রিজিওনাল দেশগুলো এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোর ফরেন মিনিস্টারের সাথে রেগুলার যোগাযোগ রক্ষা করছেন কিভাবে এইটা কমানো যায়। এবং আজকেও কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্র প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে আঞ্চলিক কয়েকটা দেশ একটা আলোচনা শুরুর চেষ্টা করছে যাতে এই যুদ্ধটাকে থামানো যায়, বন্ধ করা যায়।